সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কয়েকদিন গ্যাপ দিয়েই একটি করে স্ট্যাটাস দেন মাহফুজ আলম। এই উপদেষ্টা স্ট্যাটাস দেওয়ার পর মোটামুটি নিজেই বিতর্কের মুখে পড়েন এবং বট বাহিনীর আক্রমণের শিকার হন। কেননা তিনি বেশ কয়েকবার জামাতকে এবং শিবিরকে উদ্দেশ্য করে স্ট্যাটাস দিয়েছেন। আবারও একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। তবে এই স্ট্যাটাসটি বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপটকে ঘিরে যা চলছে এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত এই স্ট্যাটাসটি ডিলিট হবে কিনা জানি না, তবে এখন পর্যন্ত বেশ কয়েক ঘন্টা টিকে গেছে। তবে তিনি যে বটের আক্রমণে পড়ছেন এটা মোটামুটি স্পষ্ট। এই স্ট্যাটাসটি কার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? মাহফুজ আলম যে অভ্যুত্থানের মধ্য দিয়ে নেতা হয়ে উঠেছেন, শেষ পর্যন্ত সরকারে গেছেন, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া শক্তি বা নেতারা যে দলটি গঠন করেছে সেই এনসিপির জন্য এই স্ট্যাটাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা আগে জানি যে আসলে মাহফুজ আলম কী লিখেছেন, এরপর বোঝার চেষ্টা করব আমাদের রাজনীতিতে এখন এনসিপিকে ঘিরে কি চলছে এবং এনসিপিকে নিয়ে কেন এরকম টানাটানি চলছে। আগে একটু জানা দরকার। মাহফুজ আলম ইংরেজিতে স্ট্যাটাসটি দিয়েছেন, আমি একটু পড়ি ইংরেজিতেই আপাতত বলি। উই ডোন্ট নিড অ্যানাদার প্রক্সি। আমাদের এখন আর কোনো প্রক্সির দরকার নেই। মওদুদিস পার্টি ইন বাংলাদেশ ইজ পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, অর্থাৎ বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপে মওদুদিবাদের আর পার্টি যেটা প্রক্সি দিবে এরকম পার্টি আর আমাদের দরকার নেই। দেয়ার আর অলরেডি হাফ আ ডজন প্রক্সিস ওয়ার্কিং। এখানে অলরেডি ইতিমধ্যেই 6টির মতো, মানে 1 ডজনের অর্ধেক এরকম প্রক্সিস পার্টি, মওদুদিবাদের প্রক্সি পার্টি কাজ করছে বা এখানে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস চালাচ্ছে। ইউ ইউ ওন্ট অ্যাড এনিথিং। নতুন করে আর অ্যাড করার কিছু দরকার নেই, বা এখানে এই মতবাদের আর কোনো প্রক্সি রাজনীতির আর দরকার নেই। রেদার রিডিফাইন, রিকগনাইজ অ্যান্ড রিক্লেম। পুনঃসংজ্ঞায়িত করুন, পুনর্গঠন করুন এবং পুনরুদ্ধার করুন। অর্থাৎ তিনি স্পষ্টত এনসিপিকে উদ্দেশ্য করে কথা বলেছেন এবং ফাইনালি তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। রিডিফাইন, নতুন করে ডিফাইন করেন। মাহফুজ আলম যেভাবে তাত্ত্বিকভাবে রাজনীতিটাকে দেখতে চান ঠিক সেই জায়গায় তিনি বলার চেষ্টা করেছেন। রিকগনাইজ, আপনি পুনর্গঠন করুন এবং পুনরুদ্ধার করুন। অর্থাৎ তার কাহিনী হইল এটা। মাহফুজ আলম এনসিপির জন্য কেন ফ্যাক্টর? আমরা জানি দুইটা এই ছাত্র সংসদ নির্বাচন গেল, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জানা গেছে শিবির বাকছাসের সঙ্গে, অর্থাৎ যেই সংগঠনটি বলা হয়ে থাকে এনসিপির ছাত্র সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে, যদি এনসিপি এটা সেভাবে স্বীকার করে না বা ওইভাবে বলে না, সেই বাকছাসের সঙ্গে শিবির জোট করে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই আপনার প্যানেল দিতে চেয়েছিল। কিন্তু এনসিপি এই মাহফুজ আলমের পরামর্শে কিংবা মাহফুজ আলমের কারণে সেটা সম্ভব হয়নি, এরকম একটি কথা শোনা গেছে এবং এটার নাকি এক ধরনের সত্যতাও রয়েছে। তো মাহফুজ আলম শিবিরের সঙ্গে এই এনসিপির ছাত্র সংগঠন সেটিকে জোট করতে দেয়নি। এটা একটা ঘটনা গেল। পাশাপাশি আমি প্রথম আলোতে একটা রিপোর্ট আজকে পড়েছি, আমার এই চ্যানেলেও সেটা নিয়ে কথা বলেছি। 4টি দাবিতে 8টি দল একসঙ্গে হচ্ছে। এখানে এনসিপি ছিল, জামায়াতে ইসলামী ছিল, ইসলামী আন্দোলন ছিল, খেলাফতে মজলিস ছিল, এবি পার্টি ছিল, নুরুল হক নুরের যে গণ অধিকার পরিষদ সেটা ছিল, খেলাফতে মজলিসের আরেকটা পার্টি ছিল, সম্ভবত আরেকটা কোন একটা পার্টি, আর নিজামী পার্টি এরকম একটা দল ছিল। এই দলগুলো মিলে একটা জোট হচ্ছে, এই যুগপৎ আন্দোলনের জন্য একটা জোট হচ্ছে, যারা যুগপৎ আন্দোলন করবে। কিসের জন্য? 4টা দাবিতে। দাবিগুলো কি কি? খুবই ইন্টারেস্টিং। পিআর পদ্ধতি এবং যে জুলাই সনদ সেটার বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচন, আরেকটা হলো জাতীয় পার্টির নিষেধাজ্ঞা, আরেকটা হইল লেভেল প্লেইং ফিল্ড। মোটামুটি এনসিপি সেখানে পিআর এই জাতীয় পার্টির নিষেধাজ্ঞা এবং কয়েকটি বিষয় একমত হইলেও পিআর পদ্ধতি নিয়ে তারা একমত না। শেষ বিকেলে বা সন্ধ্যার পরে আমি আরেকটা রিপোর্ট দেখেছি যে ওই রিপোর্টটাকে মিসলিডিং উল্লেখ করে ঐকমত্য কমিশনে যে ঘটনাটি ঘটেছে বা যেই সিদ্ধান্তটি হয়েছে যে শুধুমাত্র উচ্চকক্ষে পিআর পদ্ধতি হবে, নিম্নকক্ষে আমাদের যে আসন ভিত্তিক যে পদ্ধতিতে নির্বাচন সেই পদ্ধতিতে নির্বাচন হবে। এই এনসিপি পরবর্তীতে এসে সেই স্টেটমেন্ট দিল যে আমরা শুধুমাত্র উচ্চকক্ষে পিআর পদ্ধতি চাই। অর্থাৎ
এনসিপি যে ওই জোটে যাচ্ছে না বা ওই যুগপৎ আন্দোলনের সঙ্গী হচ্ছে না সেটা তারা স্পষ্ট করেছে একই স্টেটমেন্টে। অর্থাৎ সেই যে নিউজটি প্রথম আলো করেছে, যেটা নিয়ে আমিও বিশ্লেষণ করেছি, সেই রিপোর্টটি থেকে সরে এসেছে। এখন কথা হইল মওদুদিবাদের কথা কেন হচ্ছে, মাহফুজ আলম বলছেন জামাতে ইসলামী চাচ্ছে এনসিপির ঘাড়ে বন্দুক রাইখা বা এনসিপির ঘাড়ে নুন রাইখা বড়ই খাইতে, বা এনসিপির ঘাড়ে বন্দুক রাইখা সবাইকে গুলি কইরা তারা হচ্ছে ক্ষমতার আশপাশে হোক, কিংবা হচ্ছে এই যে রাজনৈতিক যে গণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে সেটাকে ডিস্টার্ব করে তারা এক ধরনের ক্ষমতায় আশপাশে থাকার বা আগামী সরকারে থাকার কিংবা নির্বাচনে জয়লাভ করার একটা চেষ্টা চালাচ্ছে। এটা হইল এই চলমান রাজনীতির একটা ইন্টারপ্রিটেশন। অনেকেই অনেকভাবে এই ইন্টারপ্রিটেশনটা করতে পারেন, তবে এনসিপিকে যেই সঙ্গে নিতে পারবে, যেহেতু এনসিপি এই অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্যতম অতীত একটা বড় শক্তি, তাদের শক্তি সংখ্যায় ছোট হোক কিন্তু তারা যে অভ্যুত্থানের প্রথম সারির নেতা এবং অভ্যুত্থানের যে প্রথম যে সমন্বয়গুলো সেগুলো যে তাদের সঙ্গে এখনো যুক্ত, এটা তো বাস্তবতা। সেই জায়গা থেকে এনসিপিকে যে হাতে রাখতে পারবে তার জন্য এনসিপি হবে ট্রাম্প কার্ড। সেই ট্রাম্প কার্ড খেলেই আগামী নির্বাচনের আগেই যে কোনো সুবিধা বা যে কোনো দাবি দাওয়া আদায় করে নেওয়ার ক্ষেত্রে একটা সুবিধাজনক অবস্থানে যাইতে পারবে। সেই এনসিপি গত কয়েকদিনের যে রাজনীতিক যে পলিটিক্যাল যে ওয়ার্ক চলতেছে, একটা যুগপৎ আন্দোলনের জন্য একটা টিম হওয়া বা হচ্ছে একটা জোট হওয়ার যে কর্মকাণ্ড চলছে, সেখানে এনসিপি জামাত ঘেঁষা হয়ে যাচ্ছিল। মাহফুজ আলম নাকি ইন্টারনালি এনসিপিকে এটা বোঝানোর চেষ্টা করেছে জামাত ঘেঁষা না হইতে কিংবা জামাতের দিকে না যাইতে, কিন্তু এটা ইন্টারনালি শুনে নাই বিধায় বা এই পরামর্শটা গ্রহণ করেনি বিধায় মাহফুজ আলম স্পষ্টত পাবলিকলি এটা বলেছেন যে আমাদের এখানে অলরেডি মওদুদিবাদী দল রয়েছে, এই দলগুলো মওদুদিবাদের প্রক্সি দিচ্ছে, আমাদের আর দরকার নাই, আমরা আসলে এই রাজনীতি করে কিছু করতে পারবো না। ওনার যে স্ট্যাটাসের যে মিনিং এটা, বরঞ্চ আমাদের এখানে যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে এটাকে আবার সংজ্ঞায়িত করার জন্য বলছেন এবং তিনি এটাকে রিকগনাইজ করার চিহ্নিত করতে বলছেন এবং তিনি এটাকে রিক্লেইম করতে বলতেছেন, অর্থাৎ এটাকে নিজেদের করতে বলতেছেন, এইরকম টাইপের কথাবার্তা। অর্থাৎ তিনি স্পষ্টত এনসিপিকে বলেছেন। এখন মাহফুজ আলমের এই স্ট্যাটাস স্পষ্টত ইঙ্গিত হইল এনসিপিকে জামাতের সঙ্গে জোটে না যাইতে দেওয়া। মাহফুজ আলম চান যে হচ্ছে ডান বাম মোটামুটি সব ধরনের মানুষ নিয়ে এনসিপি ইসলামের ঘেঁষা ইসলাম ঘেঁষা একটা দল হোক, কিন্তু সেটা ইসলামপন্থী দল বা ধর্মভিত্তিক দল না হোক, এটা মাহফুজ আলম চান। এই দেশের মেজরিটি যেহেতু মুসলিম, এখানে ইসলামে ঘেঁষা হবে এটা খুবই স্বাভাবিক, কিন্তু সেটা ইসলামপন্থী বা ইসলাম ধর্মভিত্তিক দল না হোক, এটা তিনি চান না। ঠিক একই ধরনের চাওয়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামেরও, কিন্তু এনসিপি তো এটা নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে। জামাতের সঙ্গে যাওয়ার জন্য হচ্ছে অনেকে চায়। এনসিপিতে ইতিমধ্যেই দুইটা মেরু তৈরি হয়েছে, যেখান থেকে একটা ডানপন্থার দিকে ঝোঁক আর একটা মধ্যপন্থার দিকে ঝোঁক। এই ঝোঁকের জায়গা থেকে শেষ পর্যন্ত এনসিপিকে নিয়ে যে রশি টানাটানি হচ্ছে এবং এনসিপির ভেতরেও ইন্টারনালি যে রশিটা টানাটানি চলছে, সেই জায়গা থেকে এনসিপি আসলে কোন দিকে যাবে, ঠিক সেই জায়গাতে এনসিপিকে রাইটলি ক্লিক করার জন্য একটা বার্তা দিলেন মাহফুজ আলম। এখানে আরও নানান ধরনের ইন্টারপ্রিটেশন থাকতে পারে। সেই ইন্টারপ্রিটেশন মাহফুজ আলম হয়তো ভবিষ্যতে সরকার থেকে বেরিয়ে এনসিপিতে যাইতে পারেন। মাহফুজ আলম চান না এনসিপি জামাত ঘেঁষা হোক বা জামাতের সঙ্গে জোট করুক, এরকম কোনো কিছু চান না, সেই কারণেও হইতে পারে, কিংবা তার মতাদর্শিক জায়গা থেকেও হইতে পারে, কিংবা এনসিপি এই জামাতের সঙ্গে গেলে জামাত অনেক কল কবজা করে নির্বাচনকে পেছানোর চেষ্টা করবে, কিংবা তারা যা চাচ্ছে পিয়ার পদ্ধতি ওগুলো আদায় করার ক্ষেত্রে তারা বড় ধরনের কর্মসূচি দিবে এবং এই কর্মসূচি তারা আদায় করা ছাড়বে। সেই ক্ষেত্রে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি এক ধরনের সংকটের মুখে পড়বে, সেই জায়গা থেকেও তার এই চাওয়া থাকতে পারে। কিন্তু সবচেয়ে যেটা মাহফুজ আলমের মতাদর্শিক জায়গা, সবচেয়ে আলোচিত যেটা হচ্ছে মতাদর্শিক জায়গা থেকে এনসিপি একটা অভ্যুত্থানের শক্তি হিসাবে মাহফুজ আলম চান না এটা একটা এই যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, পাশাপাশি শুধু যুদ্ধের বিরোধিতা না, সেটা এক পাশে রাখলেও যে দলটি ধর্মভিত্তিক রাজনীতি করে, যে দলটি মওদুদিবাদের রাজনীতি করে। এখন মওদুদিবাদ কোনটা? মওদুদিবাদ এই যে গতানুগতিক মানবসৃষ্ট যে সংবিধান সেগুলো দিয়ে রাষ্ট্র পরিচালনা করার পক্ষে না, তিনি যে শরিয়া আইন সেটা বাস্তবায়ন করেই
আহ, যে যেভাবে শরিয়া ভিত্তিক যে সমাজ চলবে সেভাবেই তিনি চান, কিন্তু জামাতও তো এখন সেই অবস্থায় নাই, জামাতও তো এই ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে চলে আসতেছে, কিন্তু এই মৌদুদিবাদের যে আহ, উপর ভিত্তি করে যে প্রক্সি দিচ্ছে যে দলটি, সেই দলটির সঙ্গে তিনি এনসিপিকে যুক্ত না হওয়ার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন। মাহফুজ আলমের মূল স্ট্যাটাসের সারমর্ম হচ্ছে এনসিপিকে রক্ষা করা। আদৌ এনসিপিকে রক্ষা করতে পারবে কিনা আমি জানি না, তবে এনসিপি ইতিমধ্যে একটা অবস্থান নিয়েছে যে শুধুমাত্র উচ্চ কক্ষে তারা পিআরের পক্ষে পক্ষে থাকছে, অর্থাৎ উচ্চ কক্ষে শুধুমাত্র তারা পিআরের পক্ষে থাকবে। এর মধ্য দিয়ে ওই যে যুগপথের আন্দোলনের যে 4 লক্ষ, যার মধ্যে একটা পিআরের দাবি ছিল, সেটা থেকে এনসিপি সরে আসছে। তার মানে তারা আপাতত এক ধরনের একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে, এখনো ফাইনাল না। এখন কথা হইল, এই যে এনসিপি বা মাহফুজ আলম যেই স্ট্যাটাসটি দিলেন, মাহফুজ আলম এই যে আগামীকাল এই ভিডিওটা আপনারা যখন দেখবেন, যখন বট বাহিনী ঘুম থেকে উঠবে, দেখবে মাহফুজ আলম এরকম একটা স্ট্যাটাস দিয়েছে, তাও আবার ইংরেজিতে। যখন ইংরেজিটা অনুবাদ হয়ে যাবে, তখন তারা যখন দেখবে যে হচ্ছে মাহফুজ আলম আসলে জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, শিবিরের বিরুদ্ধে কথা বলেছে, তখনই তার বিরুদ্ধে আক্রমণ শুরু হয়ে যাবে। এটা আর মানে অপেক্ষা করতে হবে না, খুব দ্রুত এই আক্রমণ শুরু হয়ে যাবে। এবং বটের আক্রমণ ইউএস আর্মির রাইফেলের গুলির চেয়েও দ্রুত, খুব দ্রুত তারা আক্রমণ করতে পারে। এক একজনের 5-10টা আইডি রয়েছে, তারা সমানে আক্রমণ চালাইতে পারে। আমিও মাঝে মধ্যে বটের আক্রমণ খাই। ইতিমধ্যেই মাহফুজ আলম তার স্ট্যাটাসের কমেন্ট বক্সে একটা স্ক্রিনশট দিয়েছেন, যেখানে হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট, যেখানেই একটা গ্রুপে আলোচনা চলছে, অনেকে আলোচনা করছেন, যেখানে মাহফুজ আলমের বিরুদ্ধে যে স্ট্যাটাসটি দিয়েছেন সেটা নিয়ে ইতিমধ্যে সোচ্চার হয়েছেন তারা, এবং মাহফুজ আলমের বিরুদ্ধে একটা মব করে ফেলার এক ধরনের কথাও বলা হচ্ছে। মাহফুজ আলম লিখছেন সেখানে যে যিনি যে স্ক্রিনশটটি দিয়েছেন, সেই কমেন্টের একটা লাইনও লিখেছেন তিনি, মৌদুদিস্ট মব ইন মেকিং টু কিল মি, মানে মৌদুদির মবরা আমাকে মানে মারার পথে আর কি, এরকম তিনি বলার চেষ্টা করেছেন বা মারতে চায়। এই হইল পরিস্থিতি। এখন মাহফুজ আলমের কথা শুনবে কি না, কিংবা মাহফুজ আলম এনসিপিকে গাইড করতে পারবেন কি না, সেটাই এখন দেখার বিষয়। তবে তবে এনসিপি যদি জামাতের, এনসিপি মোটামুটি এমনি রাজনৈতিকভাবে অনেক তাদের তো এমনি পলিটিক্যাল ম্যাচিউরিটির অভাব রয়েছে, সেই জায়গা থেকে তারা এখন পর্যন্ত যে অবস্থান তাদের ছিল, সেই জায়গা থেকে তাদের সেই পরিমাণ উত্থান তো হয়নি, বরঞ্চ অভ্যুত্থানের সময় তাদের যে জনপ্রিয়তা ছিল সেখান থেকে আরও কমেছে। এখন দেখা যাক এই জামাতের সঙ্গে যোগ দিলে এই এনসিপি একেবারে নাই হয়ে যাবে। মোটামুটি জামাতের ট্যাগ যখন গায়ে লাগবে, এনসিপির অবস্থান আরও খারাপ হয়ে যাবে। সেই জায়গা থেকে এনসিপি নিজেদেরকে রক্ষা করে বাংলাদেশে একটা বড় দল হিসেবে নিজেদেরকে উপস্থিত করতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্ত।